তো হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের মৈনাক স্যার এসওই বাংলার পক্ষ থেকে। তো আজকে আমরা মোটামুটি 2026-এর WBJEর জন্য একটা স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে এসেছি। তো এতদিনে 25-এর পরীক্ষা হয়ে গেছে এবং হয়তো যতদিনে এই ভিডিওটা তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে ততদিনে 25-এর রেজাল্টও আমরা পেয়ে যাব। তো 25-এর পরীক্ষা নিয়ে তো আর ভেবে লাভ নেই। তো আমাদের 26-এর জন্য কি কি স্ট্র্যাটেজি হবে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, 26-এর পরীক্ষা মোটামুটি ধরে নেওয়া যেতে পারে এটা প্রায় জুনের মাঝামাঝি। তো ধরো আমি যদি জুনটা বাদও দিই, জুলাই মাস থেকে যদি আমরা কাউন্ট করা শুরু করি, ঠিক আছে, জুলাই থেকে কাউন্ট করে সামনের বছরের এপ্রিলে হচ্ছে শেষের দিকে পরীক্ষা। তো তার মানে এক বছরও সময় আমাদের হাতে নেই। তো এই ক্ষেত্রে আমরা কি করে মোটামুটি একটা কি বলা যেতে পারে একটু সুস্থিতভাবে ভালো মতো প্রিপারেশন নিয়ে কি করে ভালো স্কোর করতে পারি সেটাই এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো এতে তোমাদের সত্যি কথা বলতে গেলে তেমন পড়াশোনা কিছু নেই, জাস্ট আমি কিছু জিনিস তোমাদেরকে একটু দেখাবো, তোমাদেরকে একটু লক্ষ্য করতে বলবো, তারপর আমরা আলোচনার দিকে এগিয়ে যাব। ঠিক আছে, তো দেখা যাক প্রথমে আমি কি নিয়ে এসে হাজির হয়েছি। তো বেসিক্যালি তোমাদের এই ভিডিওটা বানানোর আগে আমি লাস্ট মোটামুটি 25 থেকে শুরু করে 20 অবধি, ঠিক আছে, 25, 24, 23, 22, 21, 20 লাস্ট 6 বছরের প্রশ্ন, সেই পুরো 6 বছরের প্রতিটা প্রশ্ন আমি বসে বসে অ্যানালিসিস করেছি। 6 বছরে যে টোটাল 75টা প্রশ্ন প্রত্যেক বছরে, ওভারঅল দাঁড়ায় হচ্ছে 450 খানা প্রশ্ন। তো আমি 450 খানা প্রশ্ন বসে বসে ঘেঁটেছি এবং ঘেটে আমি এরকম একটা মোটামুটি চার্ট প্রিপেয়ার করার চেষ্টা করেছি। মোট কথা কোন চ্যাপ্টার থেকে এক্স্যাক্টলি ঠিক কত নম্বর আসে একটু দেখা যাক, বা ঠিক কটা করে প্রশ্ন এসছে। এক্ষেত্রে এই চার্টের ক্ষেত্রে একটা যদি আমি নেগেটিভ দিক বলি, কোনটা 1 মার্কসের প্রশ্ন কোনটা 2 মার্কসের প্রশ্ন সেটা অবশ্যই এখানে ডিফারেন্সিয়েট আলাদা করে করা নেই, আমি আস্তে আস্তে ধীরে সুস্থে আলোচনা করে দিচ্ছি। ধরো প্রথম যদি তোমরা দেখো সেট অ্যান্ড রিলেশন, আমাদের ফার্স্ট চ্যাপ্টার, ঠিক আছে, এখানে আমি ক্লাস 11-এর সেকশনটা মেনলি নিয়ে নিয়েছি আলাদা করে। আমাদের ফার্স্ট চ্যাপ্টার সেট অ্যান্ড রিলেশন 2025-এ এসছে একটা প্রশ্ন, তোমরা কিন্তু পজ করে এই জিনিসটা একটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো, তোমাদের তাহলে আর বসে বসে খুঁজতে হবে না। ঠিক আছে, আমরাই এখানে তোমাদের হয়ে কাজটা করে দিয়েছি। তো 2025-এ এসছে মাত্র একটা প্রশ্ন এই বছর, 24-এ 3টে, 23-এ 4টে, 22-এ 1টা, 21-এ 3টে, 20-তে 2টো। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মিনিমাম ভ্যালু হচ্ছে আমাদের একটা, 25 বা 22-এ একটা করেই প্রশ্ন এসছে, ম্যাক্সিমাম সেটা 4 অব্দি উঠেছে। ওকে, তাহলে আমরা অন অ্যান অ্যাভারেজ ধরে নিতে পারি 2 থেকে 3টে প্রশ্ন আসবে, তার বেশি আসার কথা নয়। কোনো ইয়ার ভাগ্য ভালো থাকলে 4 অব্দিও উঠতে পারে, আবার ভাগ্য খারাপ থাকলে একেও নামতে পারে। ভাগ্য ভালো খারাপের কথা কেন বলছি, কারণ সেট অ্যান্ড রিলেশন কিন্তু তুলনামূলক সোজা চ্যাপ্টারের যে ক্যাটাগরি তার মধ্যেই পড়বে। সেট অ্যান্ড রিলেশনকে কোনোদিনই কঠিন চ্যাপ্টার বলা যায় না। তো সোজা চ্যাপ্টার বলতে প্রথম যে আমাদের চ্যাপ্টার তার থেকে মোটামুটি এই ইয়েতে প্রশ্ন আসছে। ঠিক আছে, তারপরে যদি আমরা দেখি ফাংশনস, বেশ একটা কনসিস্টেন্ট চ্যাপ্টার আমরা বলতে পারি, যে প্রতি বছরই দেখো 2023-এ অ্যাজ কোনো প্রশ্ন আসেনি। আবারও এই ক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয় বলার, যে একদম চ্যাপ্টার সেই চ্যাপ্টারের কনসেপ্টেই যে শুধু প্রশ্ন আসবে সেরকম নয়, কিন্তু এমনও হতে পারে ফাংশনে একটা কোশ্চেনের সাথে লিমিট মিলিয়ে দিল, লিমিটের একটা কোশ্চেনের সাথে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ মিশিয়ে দিল, প্রবাবিলিটি কোশ্চেনের সাথে তো পারমুটেশন কম্বিনেশন মেশানো হবেই। তো এরকম মার্জ বলা প্রশ্নও কিন্তু আসে। তো সেই ক্ষেত্রে কিন্তু এটাকে একেবারে অন্ধের মতো ফলো না করা ভালো, যে আমি শুধু তাহলে ফাংশনই পড়ে যাব কিন্তু অন্য একটা চ্যাপ্টার বাদ দিয়ে যাবো, সেরকম কিন্তু নয়। চ্যাপ্টার কিন্তু তোমার কম্বাইন হয়েও আসতে পারে। তো আমরা ওভারঅল সেখান থেকে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। যেমন ফাংশনসকে আমি একটা কনসিস্টেন্ট চ্যাপ্টারের মধ্যে ফেলতে পারি। এখানে ফাংশনস বলতে আমি ডাইরেক্ট ফাংশনসের যে সমস্ত প্রশ্ন সেগুলোর কথাই বলছি, ফাংশনের ডোমেন রেঞ্জ বার করা হোক, বা পিরিয়ডিক ফাংশনের প্রশ্ন হোক, বা ধরো তোমার ফাংশনের ইনজেক্টিভ, সাবজেক্টিভ বা বাইজেক্টিভের প্রশ্ন হোক না কেন। তো আমরা দেখতে পাচ্ছি ওভারঅল ফাংশনসের মধ্যে একটা ধারাবাহিকতা রয়েছে। 23-এরটা বাদ দিলে মোটামুটি বাকি 5টা বছরেই অন্তত 4 থেকে 5খানা প্রশ্ন এসছে, বেশিরভাগ বছরেই আমরা দেখতে পাচ্ছি 5খানা প্রশ্ন অন্তত এসছে। তো এই ফাংশনসকে আমি একটা স্টার দিয়ে রাখবো। নেক্সট আসছে হচ্ছে ট্রিগোনোমেট্রি, লোকের একটু অপছন্দের বিষয়। আমরা যেটা দেখেছি ট্রিগোনোমেট্রি, যে অজস্র ফর্মুলা স্টুডেন্টরা কিন্তু খুব একটা পছন্দ করে না, কিন্তু তার থেকে কিন্তু ট্রিগোনোমেট্রিকে এরকম বাদ দেওয়া যাবে না। কারণ ট্রিগোনোমেট্রির যেটা মজার বিষয় সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রি থেকে যে শুধুমাত্র একটা ডাইরেক্ট ট্রিগোনোমেট্রির অঙ্ক করতে দেবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তোমার ক্যালকুলাস বলো বা অন্যান্য যে কোনো চ্যাপ্টার বলো, সেখানে বারবার ট্রিগোনোমেট্রির ফর্মুলা কিন্তু ফেরত আসবে। ঠিক আছে, ওকে কিন্তু ঝেড়ে ফেলে দেওয়ার মতো বিষয় নয়, যেদিকেই যাও তুমি কিন্তু ওকে দেখতে পাবে। তো তাই জন্য ট্রিগোনোমেট্রিকে শুধু ট্রিগোনোমেট্রির চ্যাপ্টার হিসেবে ট্রিট করলে হবে না, আমাদের ট্রিগোনোমেট্রির সমস্ত ফর্মুলা কিন্তু রেডি রাখতে হবে। তো তাও যদি আমরা একটা আলোচনা দেখি, মোটামুটি দেখতে পাচ্ছি 20 থেকে 23 অব্দি ট্রিগোনোমেট্রি থেকে একটার বেশি প্রশ্ন আসেনি। ট্রিগোনোমেট্রি বলতে আমি কিন্তু ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিসের কথা বলছি। হলো 24 বা 25-এ ট্রেন্ডটা একটু বেড়েছে, 3 থেকে 4টে প্রশ্ন কিন্তু ডাইরেক্ট ট্রিগোনোমেট্রি থেকে তুলে দিয়ে দেওয়া হচ্ছে।
তারপর আসছি আমরা বেসিক ম্যাথামেটিক্স। বেসিক ম্যাথামেটিক্সের মধ্যে আমি মেনলি লগারিদমকেই ধরবো, ঠিক আছে। বেসিক ম্যাথামেটিক্স বলতে আমরা লগারিদম আর ইনইকুয়ালিটিস এগুলোর কথাই বলছি। তো বেসিক ম্যাথের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 25-এ কোনো প্রশ্ন আসেনি, কিন্তু 20 থেকে 24 অব্দি টানা একটা করে প্রশ্ন এসেছে। তো তোমাদের যদি লগারিদম ভালো মতো রেডি থাকে, একটা প্রশ্ন বা 1 নম্বর কিন্তু তোমরা শিওর শট পাচ্ছ, ঠিক আছে। তো বেসিক ম্যাথসের এই হচ্ছে ব্যাপার। তাহলে কি স্যার আমি কি লগারিদম পুরোপুরি ছেড়ে দিতে পারি? আমার তো বেসিক ম্যাথস থেকে দেখছি আমি একটাই প্রশ্ন আসছে, আমি লগারিদমের এত অজস্র অঙ্কে কেন খাটবো? দেখো, তুমি ধরো ঠিক করলে যে লগারিদমের অঙ্ক সেই অর্থে অ্যাটেন্ড করবে না, আমি মেনে নিলাম অ্যাটেন্ড করবে না, মাত্র একটা করেই প্রশ্ন এসছে, কিন্তু লগারিদমের ফর্মুলা কি শুধুমাত্র এই অঙ্কেই দরকার পড়বে? লগারিদমের ফর্মুলা তো তোমার আরো একাধিক অঙ্কে দরকার পড়বে, ক্যালকুলাসে দরকার পড়বে, তোমার ধরো অন্য কোনো এপিজিপির অঙ্ক একটা লগারিদম মিশিয়ে দিয়ে দিতে পারে, এরকম সেরকম কাজ কিন্তু করা হয়েছে, ঠিক আছে। তো তার মানে এই নয় যে আমরা সেটাকে ছেড়ে যেতে পারবো। তো লগারিদম কিন্তু বাবু পড়তে হবে। বেসিক ম্যাথস মানে বুঝতেই পারছো, বেসিক শব্দটা যেহেতু এর মধ্যে লুকিয়ে আছে, আমাদের বেস তো আগে ক্লিয়ার করতে হবে। বেসই যদি আমাদের ক্লিয়ার না থাকে, ঠিক আছে, বাড়ির যদি ভিত্তি মজবুত না হয়, তাহলে বাড়ি দাঁড়াবে কি করে? তো তার মানে শুধুমাত্র এই একটা কোশ্চেনের ফাঁদে পা দিও না, লগারিদমের ফর্মুলা কিন্তু আমাদেরকে পড়তে হবে। নেক্সট আসছি হচ্ছে আমরা কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার বেশ একটা কমপ্লেক্স বিষয়, জটিল সংখ্যা যথেষ্টই জটিল, এবং এখান থেকেও কিন্তু একটা কনসিস্টেন্সি ওরা মেনটেন করেছে। 2 থেকে 3টের মধ্যেই ওরা প্রশ্ন রেখেছে, মানে কমপ্লেক্স নাম্বার যদি ভালো মতো পড়ে যাও 2 কি 3টে কোশ্চেন কিন্তু তোমরা পাবেই পাবে, মানে একদম ছাড়ার মতো বিষয় কিন্তু নয়। তো কমপ্লেক্স নাম্বারকেও আমি একটা স্টার দিচ্ছি। এগুলোকে স্টার দেওয়ার কারণ আমি ভিডিওটার এই পার্টটা শেষ করিনি, তারপর আমি আলোচনা করছি। নেক্সট আমরা আসছি হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন, আমার খুব পছন্দের চ্যাপ্টার, ঠিক আছে, কারণ আমি প্রথম যখন এসওইতে পড়াতে আসি আমি কোয়াড্রেটিক দিয়েই পড়ানো শুরু করেছিলাম। তো কোয়াড্রেটিক ইকুয়েশনে তুমি যদি দেখো 20-তে 4খানা প্রশ্ন এলেও 21/23-এ মোটামুটি দুটো করে প্রশ্ন এসছে, 24-25-এ আবার 4টে করে প্রশ্ন এসছে। এবার এখানে একটা কথা বলার বিষয়, কোয়াড্রেটিক ইকুয়েশন মানে কিন্তু তার মধ্যে থিওরি অফ ইকুয়েশনসও ইনক্লুডেড, ঠিক আছে। মানে কোয়াড্রেটিক ইকুয়েশন মানে শুধুমাত্র এক্স স্কোয়ার দিয়ে কোনো অঙ্ক করতে হবে সেরকম কিন্তু নয়, তোমার গ্রাফিক্যাল প্রবলেম 2^x বা 3^x এই ধরনের ইকুয়েশনের প্রবলেমও কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশনের মধ্যে ইনক্লুডেড। ওকে, তারপর আমরা আসছি পারমুটেশন কম্বিনেশন, আবার একটা চিন্তার বিষয়, ঠিক আছে। এই 3জন যে মহিরুহ আমাদের কমপ্লেক্স কোয়াড্রেটিক পারমুটেশন অনেকেরই আমি দেখেছি ঝামেলা হয়, ইভেন ইনক্লুডিং বাইনোমিয়াল। যদি আমি বলি, অজস্র স্টুডেন্টকে আমি দেখেছি বাইনোমিয়াল সহ্যই করতে পারে না, দেখেই অঙ্ক ছেড়ে দেয়, যে এত বড় অঙ্কের সাইজ আমি স্যার ওদিকে যাবই না। ইভেন তোমাদের লাস্ট যখন আমরা ক্লাস নিচ্ছিলাম আমি এবং আমিনুস স্যার মিলে, তখনও কিন্তু আমরা দেখেছিলাম, আমি একটা বাইনোমিয়ালের অঙ্ক করেছিলাম সেই ভিডিওটায়, অজস্র কমেন্ট এরকম এসেছিল, স্যার বাইনোমিয়াল এত বড় অঙ্ক পরীক্ষায় নামাবো কি করে? তো কি করবো সে ব্যাপারে আমরা আসছি। তো মোটামুটি তুমি যদি দেখো এই পারমুটেশন কম্বিনেশন অ্যান্ড বাইনোমিয়াল এরাও কিন্তু মোটামুটি কনসিস্টেন্ট চ্যাপ্টারের ক্যাটাগরিতেই পড়ে। একমাত্র 2022-এই অ্যাজ বাইনোমিয়াল থেকে কোনো প্রশ্ন আসেনি, বাকি প্রতি বছরও কিন্তু প্রশ্ন এসছে, এবং পারমুটেশন কম্বিনেশন থেকে কিন্তু 3 থেকে 4টে প্রশ্ন প্রতি বছরই আসে। তো পারমুটেশন কম্বিনেশনকেও আমি একটা স্টার দিয়ে রাখছি। নেক্সট ক্লাস 11-এর বাকি টপিকগুলো যদি আসি, সিকোয়েন্স অ্যান্ড সিরিজ দেখতে পাচ্ছ 2, 3, 2, 3 1 করে, তাহলে মোটামুটি 1 থেকে 3টের মধ্যে প্রশ্ন সিকোয়েন্স অ্যান্ড সিরিজ থেকেও আসে। তো এটাকেও একটা কনসিস্টেন্ট চ্যাপ্টার বলা যায়। এই যে পোর্শনটা লোকাস, এই জায়গাটা নিয়ে আমি একটু আলোচনা করার আছে, এই লোকাসের ব্যাপারটা কি। তো লোকাস মানে দেখো আলাদা করে কিন্তু লোকাস কোনো তোমাদের চ্যাপ্টার নেই, তোমাদের সৌরেন্দ্রনাথ দের বইতে লোকাসকে ডেডিকেট করে একটা প্রথমে চ্যাপ্টার দেওয়া আছে ঠিকই, বাট ওভারঅল এখানে লোকাস বলতে কিন্তু আমরা প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, স্ট্রেট লাইনের যে কনসেপ্টগুলো সেগুলোকে কাজে লাগিয়ে আমাদেরকে লোকাস বার করতে হবে। মানে লোকাস কিন্তু বেসিক্যালি এই যে 5খানা চ্যাপ্টার তাদেরই একটা তুমি বলতে পারো কম্বিনেশন, তাদেরই নানা ধারণাকে তোমার অ্যাপ্লাই করে লোকাসে পৌঁছাতে হবে। তাও আমি লোকাসকে কেন আলাদা করে নিয়েছি, কারণ স্পেসিফিক্যালি লোকাস বার করার কতগুলো অঙ্ক এসছে সেইটাকে আলোচনা করার জন্য। এখানে লোকাস মানে লোকাস বার করার অ্যাকচুয়ালি কতগুলো অঙ্ক এসছে, এবার সেটা প্যারাবোলা দিয়েও আসতে পারে, ইলিপস দিয়েও আসতে পারে, সার্কেল দিয়েও আসতে পারে। তো প্রতি বছর তুমি যদি দেখো 25-এ আমাদের ভাগ্য ভালো ছিল, কারণ 25-এর কোশ্চেন কিন্তু সোজা এসছে। বাকি তুমি যদি 24, 23, 22, 21 দেখো, প্রতি বছরই 2 থেকে 4খানা প্রশ্ন কিন্তু লোকাসে আমরা পেয়েছি। স্ট্রেট লাইন 3 থেকে 4টে প্রশ্ন, 21-এই একমাত্র মানে ব্যতিক্রম 2টো প্রশ্ন, তাও বোধহয় অন্য কোনো চ্যাপ্টারের সাথে মার্চ করেও দিতে পারে। এখানে একটা কথা আমি আগেও বলেছি, এখানে 2টো প্রশ্ন হয় ভেবো না যে স্ট্রেট লাইনের শুধু 2টো প্রশ্ন এসছে, স্ট্রেট লাইনকে সার্কেলের সাথে ট্যানজেন্ট বানিয়েও কিন্তু মার্চ করে কোশ্চেন দিয়ে দিতে পারে, এরকম কিন্তু বহুবার বহু প্রশ্নে করা হয়েছে। তো তাই জন্য এই ফাঁদে পা দিও না, আমি ওভারঅল এখানে একটা জাস্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। তাহলে দেখা গেল স্ট্রেট লাইন আর লোকাস কিন্তু মোটামুটি কনসিস্টেন্ট চ্যাপ্টারের মধ্যেই পড়ছে। সার্কেল থেকেও মোটামুটি 23-এ ডাইরেক্ট কোনো প্রশ্ন আসেনি, বাকি প্রতি বছরই কিন্তু 2 থেকে 3টের মধ্যে প্রশ্ন এসেছে। প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলার কথা যদি দেখো 25-এ কিন্তু একটাও প্রশ্ন আসেনি এখান থেকে। তো 25-এ স্টুডেন্টের ভাগ্য খুবই ভালো, কারণ কনিক সেকশনেও আমি দেখেছি স্টুডেন্টদের একটু বিরক্তি রয়েছে।
স্টুডেন্টরা কনিক সেকশনও পছন্দ করে না, তার কারণ হচ্ছে অজস্র ফর্মুলা। স্ট্রেট লাইন সার্কেল যেহেতু বোর্ডসে একটা চাপ থাকে, প্রচুর চুটিয়ে প্র্যাকটিস করে। প্যারাবোলা ইলিপস হাইপারবোলার ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে আমি একটা অনীহা দেখতে পেরেছি। এবং আমি যখন নিজের স্টুডেন্ট ছিলাম, আমার যে একেবারে খুব বিশাল কিছু ভালো লাগতো সেটা আমি বলবো না, কিন্তু সেই সব আমাদের ভালো লাগার উপর তো সিলেকশন ডিপেন্ড করে না। যেগুলো আমাদের ভালো লাগে না সেগুলো আমাদেরকে পড়তে হয়, সেগুলো আমাদেরকে পড়াতেও হয়। তো তাই জন্য প্যারাবোলা ইলিপস হাইপারবোলা এন্টার কনিক সেকশন না করে আমি 3টে ক্যাটাগরিতে ব্রেক করেছি। মানে কনিক সেকশন শুধু না বলে আমি প্যারাবোলা ইলিপস হাইপারবোলা আলাদা করে করে দেখাচ্ছি। এবং দেখো 2020-তে বেশ কিছু প্রশ্ন কিন্তু এসেছে এখান থেকে। 2020-তে প্রায় 7খানা প্রশ্ন ছিল 3টে মিলিয়ে। এবং বাকি তুমি প্রত্যেকটা ইয়ারেই যদি তুমি দেখো 7 নয় 3 1 4 2 6খানা প্রশ্ন ছিল। বাকি প্রত্যেকটা ইয়ারেই অন্তত 4 থেকে 6খানা প্রশ্ন কিন্তু এসেছে। তো প্যারাবোলা ইলিপস হাইপারবোলা কিন্তু এই 3টে একই সাথে খুবই ইম্পর্টেন্ট, অন্তত 4 থেকে 6খানা প্রশ্ন তো এখান থেকে পাবেই। তারপর হচ্ছে আমাদের লিমিটস, মানে ক্যালকুলাসে চলে এলাম। এটাও বুঝতে পারছো একটা কনসিস্টেন্ট চ্যাপ্টারের ক্যাটাগরিতে পারে, পরে 2 থেকে 3টে প্রশ্ন শিরোশট পাবে, কোনো বছরই বাদ হয়নি। স্ট্যাটিস্টিক্স আমি এখানে লিখে রেখেছি এটাই দেখানোর জন্য যে স্ট্যাটিস্টিক্স থেকে কোনো প্রশ্ন আসেনি। তবে একটা কথা বলার বিষয়, 2023-এর আমি একটা প্রশ্ন দেখছিলাম, 2023-এর ওই প্রশ্নটা অনেকটা ওই মিন ভেরিয়েশন বার করার প্রশ্ন। যদি ওটা এপিজিপি দিয়ে হয়ে যাবে, ওটাকে ঠিক স্ট্যাটিস্টিক্স বলা যাবে না। তো বলা যেতে পারে যে স্ট্যাটিস্টিক্স নিয়ে তোমাদের কোনো প্রশ্নই কিন্তু 20 থেকে 25-এর মধ্যে কোন ইয়ারেই আসেনি। ওকে, তারপর আমরা আসছি প্রবাবিলিটিতে। এখানে আমি প্রবাবিলিটিকে ক্লাস 11-এর সেকশন ধরেছি ঠিকই, কিন্তু প্রবাবিলিটি রিলেশন ফাংশন জানো এগুলো তোমরা ক্লাস 11-এও থাকে, ক্লাস 12-এও থাকে। তাই আমি পুরোটাকে আপাতত ক্লাস 11-এর সেকশন করেই ধরছি, কারণ পড়তে তো হবে একই সাথে, আলাদা আলাদা তো ওইভাবে পড়া যাবে না। তো প্রবাবিলিটিও দেখো কিন্তু একটা কনসিস্টেন্ট চ্যাপ্টারের ক্যাটাগরিতে পড়ছে, মিনিমাম 2 থেকে ম্যাক্সিমাম 3টে প্রশ্ন। তো আমরা আশা করতে পারি আগামী 26-এও এই ঘটনাটা ঘটবে। তো এই গেল হচ্ছে এন্টায়ার ক্লাস 11-এর টপিকটা। সবচেয়ে কনসিস্টেন্ট চ্যাপ্টার কোনগুলো আশা করি বুঝতে পারছো। ফাংশনস, কমপ্লেক্স নাম্বার, পারমুটেশন কম্বিনেশন। আমি কোয়াড্রেটিককে কনসিস্টেন্ট পুরোপুরি বলছি না, কেন কোয়াড্রেটিক থেকে আমি বললাম যে থিওরি অফ ইকুয়েশন দিয়ে প্রশ্ন দিতে পারে। তো ফাংশন, পারমুটেশন কম্বিনেশন, কমপ্লেক্স নাম্বার এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ধারাবাহিক। আর এদিক থেকে বললে স্ট্রেট লাইন, কনিক সেকশন, লিমিট, প্রবাবিলিটি। ওকে, নেক্সট আমরা যদি ক্লাস 12-এর সেকশনটায় আসি। ক্লাস 12-এর সেকশনটায় যদি তোমরা দেখো, ঠিক আছে, এটা একবার পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অ্যানালিসিস করতে সুবিধা হবে। তো ক্লাস 12-এর আমরা যে পোর্শনটা দেখতে পাচ্ছি, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, 2021-এ একখানা প্রশ্ন, 2025-এ আবার 2খানা প্রশ্ন দিয়ে দিয়েছে। বাকি এই 4টে ইয়ারে কিন্তু কোনো প্রশ্ন দেয়নি। মানে মোট কথা যদি আমি ইম্পর্টেন্ট ক্যাটাগরি চ্যাপ্টারে এটা ফেলি ট্রেন্ড দেখে, তাহলে কিন্তু এটাকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলা যায় না। কিন্তু ট্রেন্ড কখনোই যে সবসময় সত্যি হবে সেরকম নয়, ঠিক আছে। ট্রেন্ডের ভরসায় কিন্তু গা ভাসাতে নেই, এটা কিন্তু আবারও আমি বলে রাখছি। ওকে, যেমন ধরো কেউ কথার কথা বলছি, 25-এরটা যদি আমি ঢেকে দিই, কেউ ধরো 22, 23, 24 দেখলো যে কোনো বছর ট্রিগোনোমেট্রি থেকে কোনো প্রশ্ন আসেনি, ইনভার্স ট্রিগোনোমেট্রি থেকে, সে ধরো এবার ছেড়ে চলে গেল, দেখো 25-এ 2খানা প্রশ্ন দিয়ে দিয়েছে। এই ট্রেন্ড রিলেটেড আমি আরেকটা কথা বলি, এবছর ম্যাট্রিক্সে একটা প্রশ্ন ছিল, এবছর মানে আমি 2025-এর কথা বলছি, যেখানে ম্যাট্রিক্সের র্যাঙ্ক বার করতে দিয়েছে। তুমি অন্য যে কোনো বছরে তুলে নাও, লাস্ট 10 বছরের ডাব্লিউবিজির প্রশ্ন তুলে দেখে নাও, র্যাঙ্ক বার করা কোনো প্রশ্নই আসেনি। কিন্তু এবছর একটা র্যাঙ্ক বার করার প্রশ্ন কিন্তু দিয়ে দিয়েছে। তো তার মানে ট্রেন্ডে কিন্তু সেই অর্থে গা ভাসাতে নেই। ট্রেন্ড থেকে আমরা একটা আইডিয়া পেতে পারি, ঠিক আছে, আমাদের বেসিক প্রিপারেশনটা বা আমাদের প্রাথমিক ধাপগুলো সেইভাবে আমরা অবলম্বন করতে পারি, ঠিক আছে। মানে আমরা ডিসাইড করলাম এই ব্যাপারগুলো এসছে, তো আমি আগে এই জিনিসগুলো সর্ট করব। কিন্তু তার মানে এই নয় যে আমি শুধুমাত্র সেই ব্যাপারগুলোই সর্ট করব। ওকে, আমি আসছি, এটা আলোচনা হয়ে যাক। এরপর আসছি ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। খুবই মানে একেবারে একটা কনসিস্টেন্ট চ্যাপ্টার। 25-এ 8খানা প্রশ্ন এসছে এবং প্রতি বছরই দেখতে পাচ্ছ 5 থেকে 6টা প্রশ্ন কিন্তু এসেছে। একমাত্র 2020-তেই 4খানা প্রশ্ন ছিল। তাও আমি বলে রাখছি 2020-তে একটা প্রশ্ন ফাংশনের সাথে জুড়ে দিয়ে দিয়েছিল, তাই এটা 4 লেখা থাকলেও ঠিকই অ্যাকচুয়ালি ধরে নাও 5টাই প্রশ্ন এসেছিল, ওটা একটা ফাংশনের সাথে মার্জ করার প্রশ্ন ছিল। তো তার মানে প্রতি বছরই কিন্তু 5 থেকে 6টা প্রশ্ন, এবং এবছর কপাল ভালো 8খানা প্রশ্নে উঠে গেছে। আবারও কপাল ভালো কেন বলছি, কারণ এটা সোজা চ্যাপ্টারের ক্যাটাগরিতে পড়ে। ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট কোনো দিক দিয়ে কিন্তু কঠিন চ্যাপ্টার নয়। হলো, নেক্সট আমরা আসবো হচ্ছে কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটিতে। তো কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটির একটু অদ্ভুত ব্যাপার আছে। 20 বা 24-এ কোনো প্রশ্ন দেয়নি, 25 বা 23-এ 5টা করে প্রশ্ন দিয়ে রেখেছে, 21-এ একটা, 22-এ 3টে। তো অ্যাজ এখান থেকে আর কি প্রেডিক্ট করা মুশকিল। একটা প্রশ্ন আসতে পারে, 5টা প্রশ্ন আসতে পারে, কোনো প্রশ্ন নাও আসতে পারে, পড়তে হবে, কিছু করার নেই। ডেরিভেটিভে আমরা দেখতে পাচ্ছি 2 থেকে মোটামুটি 4খানা প্রশ্ন এসছে প্রতিবার, এটাও একটা কনসিস্টেন্ট চ্যাপ্টারের মধ্যে পড়ে। এবং যারা মোটামুটি আগামী বছর বোর্ড দেবে বা যারা অলরেডি 2025-এ বোর্ড পরীক্ষা দিয়ে দিয়েছো, তারা আর কিছু না হোক ডেরিভেটিভ আশা করি শিখেছো।
তো ডেরিভেটিভ আর কি আমরা ইম্পর্টেন্ট বলি না বলি স্টুডেন্টরা এমনিই শিখবে, কারণ ডেরিভেটিভ ছাড়া এই নিচের অনেকগুলো চ্যাপ্টার আছে যেগুলো নামবে না। তারপর আমরা আসছি ইনডেফিনিট ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন ইনডেফিনিট 25-এ কোনো করতে দেয়নি, 24-এ একটা করতে দিয়েছিল, 23-এ দুটো, 22-এ দুটো, 21-এ একটা, 20-তে একটা। তাহলে মোটামুটি একটা দুটোর বেশি ইনডেফিনিট ইন্টিগ্রেশন কিন্তু করতে দিচ্ছে না। ওকে, মজার খেলা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশনে এই বছর 8টা, 7টা, 6টা, 2021-এ আবার 9খানা চলে গেছিল, 20-তে তুলনামূলক কম 5টা। তার মানে বুঝতেই পারছো ডেফিনিট ইন্টিগ্রেশন আমি 2খানা স্টার্ট দিয়ে রাখবো, একদম 100% কনফার্ম প্রশ্ন আসবে এবং 5টার বেশি প্রশ্ন আসবে ধরে রাখো, একদম 100%। আর যে চ্যাপ্টার ছেড়ে দাও ডেফিনিট ইন্টিগ্রেশন কেউ ছাড়তে পারবে না। তারপর আসছি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটাও প্রেডিক্ট করা মুশকিল, 24 আর 25-এ একটা করে প্রশ্ন আসছে, কিন্তু 22-23-এ কিন্তু 3 থেকে 4টে প্রশ্ন এসেছিল। ওকে, এবছর কি হবে আমি জানি না, সত্যি কথা বলতে আমরা কেউই জানি না। ট্যানজেন্ট আর নর্মাল, এখানেও দেখতে পাচ্ছ যে একেবারে এই অবধি বেশ কনসিস্টেন্ট আছে, মিনিমাম 3 থেকে 4টে প্রশ্ন, 5টা প্রশ্ন উঠেছে, কিন্তু 24 আর 25-এ আবার ট্রেন্ডটা অনেকটা নেমে গেছে। 26-এ দেখা যাক কি হয়। ম্যাক্সিমাম মিনিমার ক্ষেত্রে যদি বলি, টানায় লাস্ট 4 বছরে 4টে করে প্রশ্ন আসছে, 21 আর 20-তে তোমার ধরো 2 কি 3টে করে প্রশ্ন আসছে, মানে ম্যাক্সিমাম মিনিমাম কিন্তু কনসিস্টেন্ট ক্যাটাগরিতেই পড়বে। ম্যাক্সিমাম মিনিমাম কিন্তু টানা ভালো ভালো প্রশ্ন আসছে এবং প্রতি বছর প্রশ্ন আসছে। এরপর আসছি এমভিটি। এমভিটি মানে হচ্ছে আমাদের মিন ভ্যালু থিওরেম। মিন ভ্যালু থিওরেম কিন্তু অ্যাজ সাচ কোনো ইম্পর্টেন্ট টপিক সে আমি বলবো না, প্রশ্ন আসে, 20-তে কোনো প্রশ্ন আসেনি বা 24-এ কোনো প্রশ্ন আসেনি, 21, 22 এবং 23-এ কিন্তু 2 কি একটা করে প্রশ্ন এসছে। কিন্তু এই বছরই হয়েছে ম্যাজিক, 3খানা প্রশ্ন দিয়ে দিয়েছে মিন ভ্যালু থিওরেম থেকে। ওকে, তো এই বছর কিন্তু বেশ দুটো অন্যরকম ঘটনা দেখতে পাচ্ছ। ইনডেফিনিট থেকে কোনো প্রশ্ন দেওয়া হয়নি, কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি, ইনভার্স ট্রিগোনোমেট্রি বা ট্যানজেন্ট নর্মাল এগুলো কমিয়ে মানে মিন ভ্যালু থিওরেম থেকে বেশি প্রশ্ন এবার দেওয়া হয়েছে। তারপর আমরা যদি এবার বাকি সেকশনটায় আসি, ইনক্রিজিং ডিক্রিজিং মানে ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশন, সেখান থেকে দেখো মোটামুটি 22-এ কোনো প্রশ্ন দেয়নি, বাকি প্রতি বছর একটা করে প্রশ্ন অন্তত এসেছে, হলো। তারপর আসছি আমরা সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ, 25-এ অ্যাজ সাচ কোনো প্রশ্ন দেয়নি, বাকি প্রতি বছরই কিন্তু একটা করে প্রশ্ন কনসিস্টেন্ট, কোনো বছর 2টো এসেছে। এরিয়ার ক্ষেত্রে একই ব্যাপার, প্রতি বছর একটা বা আসেনি বা কখনো 2টো প্রশ্ন এসছে। তো 2টো প্রশ্ন কেসগুলো যদি আমি দিই, 20-র ক্ষেত্রে কিন্তু অনেকটা ব্যালেন্স, দেখো প্রতিটা কিন্তু 2টো করে দিয়েছে, বাকিগুলো কিন্তু অ্যাজ সাচ ওরকম বলা যায় না। ভেক্টর বা 3D থেকে এবছর কপাল ভালো ছিল, 5খানা প্রশ্ন দিয়েছে ভেক্টর থেকে, বাকি প্রতি বছরই 2 থেকে 3টের বেশি প্রশ্ন কিন্তু ভেক্টর থেকে আসে না। তো এই বছর কিন্তু বেশ স্কোরিং ছিল, ম্যাট্রিক্স স্টেটমেন্ট থেকে 8টা, ভেক্টর থেকে 5টা, ডেফিনিট ইন্ডিকেশন থেকে 8টা, 20খানা প্রশ্ন তো প্রায় এখান থেকেই দাঁড়িয়ে যাচ্ছে। তারপর আসছি আমরা 3D জিওমেট্রি। 3D জিওমেট্রি থেকে 2021-এ সবচেয়ে বেশি প্রশ্ন ছিল 4খানা, আর আমাদের বাকি মোটামুটি 25, 24, 23-এ 1 থেকে 3টের মধ্যে প্রশ্ন আসছে। তো আমি কনসিস্টেন্ট এটাকে বলতে পারি, কটা প্রশ্ন আসবে সেইভাবে প্রেডিক্ট করা মুশকিল, 1 থেকে 4 যে কোনো সংখ্যার মধ্যেই কিন্তু এটা ঘোরাফেরা করছে। ওকে, তো এই গেল হচ্ছে মোটামুটি প্রতি ইয়ারের সমস্ত প্রশ্নের অ্যানালিসিস, যে কটা প্রশ্ন কতবার করে এসেছে। এবার কথা হচ্ছে আমরা এই ডেটা থেকে কি জানতে পারছি। ঠিক আছে, স্ট্যাটিস্টিক্স তো মোটামুটি তোমরা পড়েছো, তো হয়তো কেউ ভবিষ্যতে ডেটা সায়েন্স নিয়েও পড়াশোনা করার ইচ্ছা, তো এই ডেটা অ্যানালিসিস করে আমরা কি বুঝতে পারলাম, তোমাদের কোনো ক্যালকুলেশন করতে হবে না, আমিই করেছি। তো মোটামুটি যদি দেখো সেট রিলেশন অ্যান্ড ফাংশন, সেট রিলেশন অ্যান্ড ফাংশন থেকে প্রায় 8.4% প্রশ্ন এসছে লাস্ট, যদি প্রতি বছরের প্রশ্ন আমরা ঘেটে বলি। ঠিক আছে, মানে ধরো কথা বলছি, আগামী বছর যে তোমাদের পরীক্ষার প্রশ্ন হবে, তো মিনিমাম 6% থেকে 7% বা সেটা 8%ও ছুঁয়ে নিতে পারে, সেই প্রশ্ন তোমার সেট রিলেশন ফাংশন থেকে হবে। এর মধ্যে মেজর পার্ট কিন্তু আমাদের ফাংশনটা, প্রায় 5.3% প্রশ্ন ফাংশন থেকেই এসেছে। ঠিক আছে, এত রিগোরাস ক্যালকুলেশনের কোনো দরকার নেই, জাস্ট আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। মানে সেট রিলেশন ফাংশনকে যদি পুরো একটা সেকশন ধরা হয়, তার মধ্যে ফাংশনই কিন্তু মেজর পোর্শনটা খেয়ে ফেলবে। তারপর আসছি আমরা বেসিক ট্রিগোনোমেট্রি, মাত্র 2.2% প্রশ্নই বেসিক ট্রিগোনোমেট্রি থেকে এসছে, তার বেশি কিন্তু এখান থেকে প্রশ্ন আসেনি। ঠিক আছে, তো ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে আমাদের ফর্মুলা ভালো মতো করে প্র্যাকটিস করতে হবে। বাকি যদি ফর্মুলা আমার রেডি থাকে, ক্লাস 11-এর প্রিপারেশন আমার খুব ভালো থাকে, তাহলে ট্রিগোনোমেট্রি নেমে যাওয়ার কথা। খুব যে ট্রিগোনোমেট্রি নিয়ে চাপ খাবে সেটা নয়, এবং প্রশ্ন কিন্তু খুব বেশি আসেনি। তারপর আসছি আমার ফেভারিট সেকশন অ্যালজেব্রা, 25%, মানে অনেকটাই। সিলেকশন ভালো হবে না খুব ভালো হবে না খারাপ হবে ডিপেন্ড করে কিন্তু অনেকটাই অ্যালজেব্রার ওপর, সেটা হচ্ছে 25%। মানে কোশ্চেনের প্রায় 1/4 কোশ্চেন, 75টা কোশ্চেনের মধ্যে অন্তত 1/4, মানে আমি যদি বলি 18 থেকে 20খানা প্রশ্ন তোমরা পাবে হচ্ছে অ্যালজেব্রা পোর্শনটা থেকে। এবং অ্যালজেব্রা পোর্শনের মধ্যে মেজর কে খেয়ে রেখেছে জায়গাটা,
সেটা হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট কিন্তু অ্যালজেব্রার মধ্যে মেজর জায়গাটা খেয়ে রেখেছে, দেখতেই পাচ্ছ প্রতি বছরের নাম্বার অফ কোশ্চেন্স দেখে। তো তাহলে আমরা বলতে পারি যে অ্যালজেব্রার সেকশনটা যদি আমাকে ভালো মতো করতে হয়, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট কিন্তু আমাদের মাস্ট। ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থেকে আমরা কোনো কিছু ছাড়তে পারবো না, এবং যেটা বললাম যে এবার হঠাৎ করে র্যাঙ্ক বার করার প্রশ্নও কিন্তু দিয়ে দিয়েছে। তো ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের কিচ্ছু ছেড়ো না, ওকে, যা যা আছে সব পড়বে এবং মেন্স টার্গেট করে পড়বে। শুধু যে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বইতে যা যা আছে সেই সব পড়ে চলে যাব, সেই সব করে সিলেকশন হবে না। বারবার বলছি, যদি ভালো সিলেকশন হতে হয়, ভালোভাবে নাম্বার পেতে হয়, মেন্সকে টার্গেট করে পড়ো। আমি বলছি না মেন্সের কঠিন কঠিন বিশাল অ্যাডভান্সের কঠিন অঙ্ক নিয়ে এসে করো, কিন্তু মেন্সের সিলেবাসে যতটুকু আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বাকি তো আমরা সমস্ত ক্লাস প্রোভাইড করবোই, সে নিয়ে তোমাদের চিন্তা নেই। যে ম্যাট্রিক্সে ধরো একটা আছে ক্যালি হ্যামিল্টন থিওরেম, আমাদের বোর্ডসে কিন্তু ক্যালি হ্যামিল্টন থিওরেম পড়ানো হয় না, কিন্তু ক্যালি হ্যামিল্টন থিওরেম নিয়ে কিন্তু প্রশ্ন এসেছে আমাদের। এবার কথা হচ্ছে, স্যার ক্যালি হ্যামিল্টন থিওরেম ছাড়া কি আমি আনসার করতে পারবো না? বা ধরুন যেগুলো বাইরের জিনিস আপনি বলছেন, সিলেবাসের বাইরে রয়েছে, আমাদের সিলেবাসের বাইরে মানে আমাদের বোর্ডসের সিলেবাসের বাইরে, সেগুলো ছাড়া কি আমি আনসার করতে পারবো না? অবশ্যই পারবে, কেন পারবে না? কিন্তু টাইমটা দেখো তুমি, 75টা কোশ্চেন 2 ঘন্টা সময়, এক একটা কোশ্চেন 2 মিনিট করেও যদি নাও, 75 দুগুণে 150 মিনিট হয়, হাতে তার থেকেও সময় কম 120 মিনিট। আর কোশ্চেন তো আর দেখেই কেউ সঙ্গে সঙ্গে আনসার করবে না, কোশ্চেনটা পড়তে হবে, পড়তেও তো কয়েক সেকেন্ড তোমার টাইম লাগবে। তো সেক্ষেত্রে এখন যদি আমরা বড় করে আবার অঙ্কগুলো করতে চাই, সেরকম তো হবে না, আমাদেরকে শর্টকাট কিছু শিখতেই হবে। তো তাই জন্যই এক্সট্রা জিনিস পড়ানো। এই হয়ে গেল হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। সেকেন্ড যেটা, বাকি কনসিস্টেন্ট টপিকগুলো আমি স্টার দিয়ে রেখেছিলাম, কমপ্লেক্স নাম্বার, থিওরি অফ ইকুয়েশন, পারমুটেশন কম্বিনেশন, আর সিকোয়েন্স অ্যান্ড সিরিজ বা বাইনোমিয়ালের মধ্যে যে কোনো একটা ভালো করে করো, ঠিক আছে? কারোর যদি দুটোতে সমস্যা হয়, যে কোনো একটা কিন্তু ভালো করে করতে হবে। আর এখান থেকে কিন্তু কোনো নম্বরই অ্যাসার ছাড়া যাবে না, এগুলো সবই কনসিস্টেন্ট টপিকের মধ্যে পড়ে। এর মধ্যে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট যেটা বললাম যে মেজর পোর্শনটা খেয়ে নিচ্ছে, বাকি এরা কিন্তু মোটামুটি বারবার বলছি ধারাবাহিকভাবে প্রতি বছর 2 থেকে 3টে এমনকি 4টে প্রশ্ন এসেছে। এবং পারমুটেশন কম্বিনেশন ছাড়া তুমি জানো প্রবাবিলিটি নামাতে পারবে না, প্রবাবিলিটি তার সাথে কানেক্টেড, তাই তোমাকে এটা করতে হবে। থিওরি অফ ইকুয়েশনের জন্য তোমার গ্রাফ ভালো মতো জানতে হবে, মানে বলতে পারো এটা ফাংশনের সাথে কানেক্টেড। তো প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে কিন্তু অন্য চ্যাপ্টারের একটা কানেকশন রয়েছে। তো দেখা গেল তুমি আজকে কমপ্লেক্স নাম্বার পুরোপুরি ছেড়ে দিয়ে চলে গেলে, কিন্তু একটা ট্রিগোনোমেট্রির সাথে কমপ্লেক্স নাম্বার মার্চ করে দিয়ে দিল। কেন আমি বলছি, যারা জানো তারা জানো যে কিভাবে মার্চ করে আসতে পারে। বা ধরো একটা তোমার কোঅর্ডিনেট জিওমেট্রির সাথে কমপ্লেক্স নাম্বার মার্চ করে দিয়ে দিল, তো সেক্ষেত্রে কিন্তু মুক্তি নাই, পড়তে হবে। এরপর যদি আমরা দেখি, কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে প্রায় 14% প্রশ্ন এসছে, ওই 14 থেকে 15% ধরো, মানে মোটামুটি আমাদের পেপারের প্রায় 10টা প্রশ্ন অন্তত থাকবে কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে। এর মধ্যে মেজর পোর্শন আমাদের খেয়ে নেমে হচ্ছে স্ট্রেট লাইন অ্যান্ড সার্কেল। তো কেউ যদি আজকে মনে করো কনিক সেকশনে দুর্বল, তো সেক্ষেত্রে সে কিন্তু কনিক সেকশন ছেড়ে দিতে পারো। কিন্তু ছেড়ে দেওয়া মানে আমি বলছি না একেবারে পুরো কনিক সেকশন পড়লেই না, কনিক সেকশন ছাড়া তুমি ট্যানজেন্ট নর্মাল নামাতে পারবে না, বা ডিফারেনশিয়াল ইকুয়েশনের কিছু প্রশ্ন নামাতে পারবে না। মানে আমি বলছি কনিক সেকশন বেসিকটা রেডি করো। কনিক সেকশনে ধরো তোমার অ্যাডভান্স প্রবলেমের সমস্যা হচ্ছে, কনিক সেকশনে তোমরা বেসিকটা রেডি করো, ফর্মুলা ভালো মতো জানো, এবং তারপর যদি কঠিন প্রশ্ন হয় যে আমি কনিক সেকশন আমার প্রেফারেন্সে পরে রয়েছে, আমি কনিক সেকশন পরে অ্যাটেন্ড করব, আমি স্ট্রেট লাইন আর সার্কেল বেশি ভালো করে করব। তারপর আসছে প্রবাবিলিটি, মাত্র 3%, হার্ডলি 2টো কি 3টে প্রশ্ন পাবে, তার বেশিও হতে পারে। লাস্ট অন্তত 6 বছরে 450টা প্রশ্নের মধ্যে মাত্র 3% প্রশ্ন হচ্ছে প্রবাবিলিটির রয়েছে। তো আমাদের পেপারেও মোটামুটি ধরো 2 থেকে 3টে প্রশ্ন আসবে, এবং প্রবাবিলিটি ইজি টপিক করে যাওয়া যায়, আরামসে 3-4 নম্বর তুলে নেওয়া যায় এখান থেকে। তো এখানে আর কি পোর্শনটা কম আছে বলে ছাড়ার কোনো মানে নেই, প্রবাবিলিটি কিন্তু ইজি টপিকের ক্যাটাগরিতে পড়ছে। দেন আসছে আমাদের কিং, আমাদের পুরো রাজা জয়েন্ট এন্ট্রান্সের, সেটা হচ্ছে ক্যালকুলাস। 40%, প্রায় অর্ধেক, 50% হলে অর্ধেক হয়, তাও আমরা বলতে পারি প্রায় অর্ধেক কিন্তু খেয়ে নিচ্ছে ক্যালকুলাস। এবং ক্যালকুলাস আর অ্যালজেব্রা তুমি যদি একসাথে ধরো 60% থেকে 65% ওরাই খেয়ে নিচ্ছে, ঠিক আছে? তো ক্যালকুলাসের কিছুই ছাড়া যাবে না। আবারও বলছি, ক্যালকুলাস 40% প্রশ্ন ক্যালকুলাস থেকে এসছে। সব থেকে ইম্পর্টেন্ট টপিক আমাদের যদি কিছু বলি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য, সেটা হচ্ছে ক্যালকুলাস। ওকে, এবার ক্যালকুলাসের মধ্যে মেজারকে, ক্যালকুলাসের কিং, সেই কিং এর আবার কিংকে, সেটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশন, ডিআই। ডেফিনিট ইন্টিগ্রেশন থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, তুলনামূলক এরিয়া থেকে কম প্রশ্ন আসছে। ডেফিনিট ইন্টিগ্রেশনের থিওরি দিয়ে প্রচুর প্রশ্ন প্রতি বছর এসছে, পুরো চার্ট আমি বানিয়ে দেখিয়ে দিয়েছি। তো ডেফিনিট ইন্টিগ্রেশন, এবং ডেফিনিট ইন্টিগ্রেশন জানতে গেলে ইনডেফিনিটও জানতে হবে।
তোমার ম্যাক্সিমাম মিনিমাম ট্যানজেন্ট নরমাল নামাতে গেলে ডেরিভেটিভও জানতে হবে। তো ওরকম স্যার শুধু ডেরিভেটিভ ভালো করে করবো, ইন্টিগ্রেশন ছেড়ে দেবো, ওই সব মাথা থেকে বার করে দাও। ক্যালকুলাস খুব ভালো মতো করতে হবে এবং ডেফিনেট ইন্টিগ্রেশন যা অঙ্ক আছে সব প্র্যাকটিস করবে, কিচ্ছু ছাড়া যাবে না, প্রচুর প্রশ্ন এখান থেকে আসবে। এবং লাস্ট আমাদের ভেক্টর অ্যান্ড থ্রিওজিওমেট্রি 6.5%, মানে মোটামুটি প্রায় 7%-র কাছাকাছি প্রশ্ন আসছে। ইজি জিনিস, সেটা লাভ নেই, মোটামুটি এটা করে দেওয়া যায়। ওকে, তাহলে এবার কথা হচ্ছে সিলেকশনের জন্য আমার কি কি জরুরি। প্রথম কথা হচ্ছে চ্যাপ্টার সিলেক্ট করা। চ্যাপ্টার সিলেকশন, যারা টপার এই জায়গাটা তাদের জন্য নয়, যারা টপার তারা সবই ভালো করবে, তাদের উপর আমাদের এইটুকু ভরসা আছে। যারা টপার বা যারা শিখতে চায় যে আমি স্যার ভালো মতো অঙ্ক শিখতে চাই, আমি সব জানতে চাই, আমার অঙ্ক খুবই ভালো লাগে, আমি একেবারে গভীরে যেতে চাই অঙ্কের, ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা নয়, তারা সবই শিখবে সবই পড়বে। কিন্তু চ্যাপ্টার সিলেকশন কাদের জন্য, আমি মিনিমাম এফার্টে ম্যাক্সিমাম রেজাল্ট বার করতে চাই। এবার কোনোদিনই ওরকম জয়েন্টে মিনিমাম অল্প পড়াশোনা করে ম্যাক্সিমাম রেজাল্ট অ্যাজ বার করা যায় না, তাও যদি আমরা একটু অপটিমাইজ করার চেষ্টা করি এলপিবির ভাষায়, ঠিক আছে, আমরা একটু অপটিমাইজ করার চেষ্টা করব। তো বুঝতেই পারছো কোন কোন টপিকগুলোর উপর আমি বেশি জোর দেবো। অবভিয়াসলি ক্যালকুলাস এবং অ্যালজেব্রা। ক্যালকুলাস আর অ্যালজেব্রা যদি আমি নিয়ে নিই তাহলে আমার মোটামুটি 65% এখান থেকেই দাঁড়িয়ে যাচ্ছে। এবং তারপর যদি আমি প্রবাবিলিটি আর ফাংশনটা ভালো মতো করি, প্রবাবিলিটি, ভেক্টর আর ফাংশন বা সেট রিলেশন ফাংশন একসাথেই ধরছি, এসআরএফ সেট রিলেশন ফাংশন, তাহলে মোটামুটি এই সেকশন থেকে ধরলে তোমার প্রায় 70 থেকে 75% সিলেবাস কভার হয়ে যাচ্ছে। তাহলে যেগুলো ঝামেলার লাগে তোমাদের, মানে ধরো কোঅর্ডিনেট জিওমেট্রি বা 3D জিওমেট্রি, এগুলো স্যার একটু ঝামেলা লাগে বা প্রবলেম হয়, সেগুলো যে ম্যাসিভ কিছু তোমাকে অ্যাটেন্ড করতে হবে তেমন কিন্তু নয়। 75টা প্রশ্ন 45 থেকে 50টা ভালো করে আসো, তারপর দেখো সিলেকশন হয় কিনা। বোঝা গেল? তাহলে ক্যালকুলাস ভালো মতো করতে হবে, অ্যালজেব্রা ভালো মতো করতে হবে, এবং কোন চ্যাপ্টার সেটা আমি অলরেডি বলে দিয়েছি, এবং প্রবাবিলিটি, ভেক্টর, এসআরএফ এগুলো থেকে নাম্বার ছাড়া যাবে না। কনসিস্টেন্ট, সোজা, ওকে, এবং জানো আমরা কনসিস্টেন্সি ইজ দ্য কি। এরপর যেটা ব্যাপার, তাহলে মোটামুটি স্যার চ্যাপ্টারটা সিলেক্ট হয়ে গেল, পড়বো কি করে? তো পড়ার জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে সিলেবাস শেষ করো। সিলেবাস প্রপারলি টাইম মতো শেষ করো। সিলেবাস শেষ না করলে কোনো লাভ নেই। যে যে চ্যাপ্টার আছে সেখান থেকে বেশি করে তোমরা অঙ্ক করবে, সেগুলোর উপর বেশি করে জোর দেবে। যে যে চ্যাপ্টারগুলোকে তোমরা টার্গেট করতে চাইছো এবং যেগুলোকে তুলনামূলক কম টার্গেট করতে চাইছো সেগুলোও কিন্তু একদম বাদ দিয়ে দিও না। কারণ আমি বারবার বলছি, মার্চ করেও কিন্তু প্রশ্ন আসে, প্রতি বছর কিছু প্রশ্ন কিন্তু এরকম একসাথে মার্চ করে জুড়ে দিয়ে দেওয়া হয়। তো তার মানে কোনো চ্যাপ্টার আমি বাদ দিয়ে যে খুব ভালো ইয়ে যাবো সেরকম নয়। অবশ্যই যেখান থেকে বেশি প্রশ্ন আসছে, যে জায়গাটা আমার স্ট্রং, আমি তাতে বেশি অ্যাডভান্স প্রশ্ন করব। যে জায়গাটা আমার উইক, আমি সেখানে অ্যাডভান্স প্রশ্ন কম দিয়ে যাবো। তার মানে এই নয় আমি পুরো কনসেপ্টটাই বাতিল করে দিলাম। আমি প্যারাবোলার ইকুয়েশনটাই জানি না কেমন দেখতে, বা প্যারাবোলার আমি গ্রাফটাই রাখতে পারি না, তাহলে কিন্তু কোনো লাভ নেই বাবু, আগে থেকেই বলে রাখছি। তা প্রথম যেটা ব্যাপার হচ্ছে, আগে সিলেবাস শেষ করো। সেকেন্ড হচ্ছে, জিনিসটা একেবারেই সোজা, একেবারেই সিম্পল, কিন্তু আমরা অতটা পাত্তা দিই না, ঠিক আছে। জয়েন্টের অঙ্ক ক্র্যাক করার জন্য হয়তো বলা যেতে পারে সব থেকে সিম্পল অ্যান্ড সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কিন্তু আমরা এই জিনিসটাকে এত বেশি মাথাতেই আনি না, সেটা হচ্ছে ফর্মুলা। কথা হচ্ছে স্যার অঙ্ক করতে গেলে তো ফর্মুলা মুখস্থই করতে হবে। হ্যাঁ, একদম যদি তুমি সব চ্যাপ্টারের বেসিক টু অ্যাডভান্স সমস্ত ফর্মুলা রেডি রাখতে পারো, তাহলে ধরে রাখো তোমার 50% কাজ শেষ। ফর্মুলা ইজ দ্য কি, ঠিক আছে। ফর্মুলা ভালো মতো জানা মাস্ট, এবং ফর্মুলা জানা মানে আমি পাতি ফর্মুলা মুখস্থ করার কথা বলছি না। আজকে ধরো 1 - cos 2 থিটা, এই ফর্মুলা সবাই ধরো বলতে পারবে। 2 sin স্কোয়ার থিটা, ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে দেখে আমাদের চেনা, যে হঠাৎ করে অঙ্কে 1 - cos 2 থিটা এসছে, আমি অঙ্কটাকে এগোতে পারছি না, আমি 2 sin স্কোয়ার থিটা করে নিয়ে তারপর অঙ্কটাকে এগোনোর চেষ্টা করি। যে ফর্মুলা মানে ডাইরেক্ট আমি তোমাকে 1 - cos 2 থিটা জিজ্ঞেস করলাম, তুমি আমি বলে দিলে 2 sin স্কোয়ার থিটা, অঙ্কে তুমি ওকে ব্যবহারই করতে পারছো না। এই প্রবলেম কিন্তু অনেকেরই হবে। বা হয়তো কোনো অঙ্কে 2 sin স্কোয়ার থিটা রয়েছে, তোমার মনেই পড়ছে না, বা তুমি সেই আইডিয়াটাই মাথায় নিতে পারছো না যে 1 - cos 2 থিটা এটাকে রিপ্লেস করা যেতে পারে। আমি জাস্ট এখানে একটা এক্সাম্পল দিলাম। নানা চ্যাপ্টারের নানা ফর্মুলায় কিন্তু এই অসুবিধা হবে। এবং WBJEতে প্রতি বছর যেটা দেখা গেছে, ডাইরেক্ট ফর্মুলা দিয়ে কিছু প্রশ্ন চলে এসছে। মানে ফর্মুলা যদি আমার মনে থাকে আমি নামিয়ে নিতে পারবো, ফর্মুলা মনে না থাকলে হয়ে গেল গল্প শেষ। তো তার জন্য ফর্মুলা জেনে রাখা মাস্ট। ফর্মুলা তোমরা খাতা বানাও,
কি আমাদের ক্লাস ফলো করো, আমরা একটা ফর্মুলার নোটস বানিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। সে যেভাবে হোক, যার যেখানে সুবিধা, কেউ যদি নোটস চাও তাহলে নোটস, কেউ যদি নিজের খাতায় নিজের মতো বানিয়ে নিতে চাও সেটা, কেউ যদি কোনো বই দেখো সেটা, যার যেটা চয়েস সেটা করো, কিন্তু বাবু ফর্মুলা ভালো মতো রেডি রাখো। এবং 3 নম্বর, স্যার ফর্মুলা তো না হয় আমি মুখস্থ করে রেডি করে নিলাম, কিন্তু আপনি যেটা বললেন আমার সেই সমস্যাটা হচ্ছে, আমি দেখে আইডেন্টিফাই করতে পারছি না যে আমি কি করে ফর্মুলাটা বসাবো। তার জন্য বেশি করে যেটা করা দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস, ঠিক আছে। প্র্যাকটিস কিন্তু ভালো মতো করতে হবে। যতক্ষণ না তুমি প্র্যাকটিস করছো ফর্মুলা ইউজ করা তুমি শিখবে না। নানা রকমের অঙ্ক করতে 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 তারপর আইডিয়া বিল্ড হয়। আজকে একদিনে কেউ ওরকম বলতে পারে না। ছোটবেলায় ধরো আমরা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা শিখেছি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আমাদের ক্লাস 7-এ শেখানো হয় যে a প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু অনেক সময় কি হতো, ছোটবেলার কথা বলছি, এখনকার কথা ভেবো না, ধরো এরকম দিয়ে দিয়েছে 4x স্কোয়ার 9y স্কোয়ার 12xy। তো অনেকেরই যেটা সমস্যা হলো, এটা থেকে বুঝতেই পারতো না যে এখানে a প্লাস বি হোল স্কোয়ারই কিন্তু লুকিয়ে রয়েছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এইটা বোঝার জন্য আমাদের অঙ্ক ভালো মতো করতে হবে, বেশি করে অঙ্ক করব। যত বেশি করে আমরা অঙ্ক করব, ফর্মুলা কি, ফর্মুলা একটা টুল, একটা যন্ত্র তোমাদের, ঠিক আছে। একটা বাদ্যযন্ত্রের সাথেও তুলনা করতে পারো। তো বাদ্যযন্ত্র নিয়ে যত বেশি বসে প্র্যাকটিস করবে তত তো তুমি ভালো বাজাতে পারবে। আজকে তুমি একটা গিটার কিনে রেখেছো, তোমার ফর্মুলার খাতা বানানো, বা তোমার কাছে সব ফর্মুলা আছে, বা ইন্টারনেটে সব ফর্মুলা আছে, এদিকে তুমি ওটাকে ব্যবহারই করছো না, গিটার ফেলে ফেলে রেখেছো, বাজাচ্ছই না, তাহলে কি আলটিমেটলি ভালো সুর বেরোবে? তো ভালো অঙ্ক করতে গেলে, ভালো সুর বার করতে গেলে আমাদের ভালো বাদ্যযন্ত্রটাকে ভালো মতো প্র্যাকটিস করতে হবে। ম্যাথসের ক্ষেত্রে বাদ্যযন্ত্রটা কি আমাদের ফর্মুলা। ওকে, প্র্যাকটিস স্যার কিভাবে করব? প্র্যাকটিসের জন্য তোমরা যে কোনো ডিপিপি ফলো করতে পারো, তোমরা চাইলে যে কোনো বই ফলো করতে পারো, বাজারে প্রচুর বই অ্যাভেলেবেল আছে, কম বেশি সব বই ভালো, আমরা আলাদা করে কোনো বইয়ের নাম নেব না। এবং প্র্যাকটিসের জন্য আরেকটা বেশি যেটা দরকার সেটা হচ্ছে পিওয়াইকিউ। ডাব্লিউবিজেইতে এমন অনেক ঘটনা ঘটেছে যে পিওয়াইকিউ থেকে 2-3টে প্রশ্ন চলে এসছে, এবং আমরা যদি অ্যাডভান্সের পিওয়াইকিউ এর কথা ধরি, ঠিক আছে, অ্যাডভান্সের মোটামুটি ধরো 2000 থেকে 2015 অবধি যদি পিওয়াইকিউ গুলো দেখো, আর তারপর যদি ডাব্লিউবিজেই পেপারগুলো দেখো, একটু মিলিয়ে দেখো এই প্রশ্ন আদৌ এসছে কি আসেনি, আমি এসে কিছু বলবো না। ওকে, তো অ্যাডভান্সের 2000 থেকে 2015 পিওয়াইকিউ ভালো মতো দেখো, ডাব্লিউবিজেই এর নিজস্ব পিওয়াইকিউ দেখো। আমরা তো ডাব্লিউবিজেই এর পুরো পিওয়াইকিউ সলভ করে দিয়ে দিচ্ছি, আমাদের চ্যাপ্টার ওয়াইজ সলভও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে। এবার আমরা পুরো মানে এন্টায়ার পেপারটাও সলভ করে দিয়ে দিচ্ছি। তো পিওয়াইকিউ সলিউশন নিয়ে তো তোমাদের কোনো ঝামেলা হওয়ার কথা নয়, ঠিক আছে। তবে সলিউশন একেবারে অন্ধের মতো ফলো করবে না, নিজেরা করবে না। আবারও বলছি, সলিউশন করতে গিয়ে ক্যালকুলেশনে ধরো আমাদেরও গন্ডগোল হতে পারে। আমরা তো ভাই মানুষই তো, মানে রোবট তো নয়, বা এআই তো নয় একেবারে সব ভুল করে দেবো, মানে ঠিক করে দেবো। যদিও এআইও ভুল করে আপাতত, হয়তো কোনোদিন সবই ঠিক করে দেবে ওরা, তো ভুল কিন্তু আমাদেরও হতে পারে। তো তোমরা কি করবে, নিজেরাই সলভ করার চেষ্টা করবে। চ্যাপ্টারটা হয়ে যাওয়ার পর কোনো কারণে হচ্ছে না বা কোনো পার্ট বুঝতে অসুবিধা হচ্ছে, তখন আমাদের ভিডিওটা গিয়ে তোমরা চেক করবে যে না কেমন সলিউশন দেওয়া আছে বা স্যার কোন অ্যাপ্রোচটা নিয়েছেন। ওকে, তো এই গেল যেটা ব্যাপার, যে প্র্যাকটিসের জন্য আমরা যে কোনো বই থেকে প্র্যাকটিস করব, যে আমরা ডিপিপি আমাদেরকে প্রোভাইড করা হবে আমরা সেই ডিপিপি প্র্যাকটিস করব, এবং আমরা পিওয়াইকিউ প্র্যাকটিস করব। এবং অবশ্যই সেটা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর, চ্যাপ্টার পড়তে পড়তে আমরা সেকশনাল প্র্যাকটিস করব। মানে সেকশনাল বলতে ধরো আজকে আমরা ফাংশনের ডোমেন অ্যান্ড রেঞ্জ শিখলাম, আমি কি করলাম, আমি ফাংশনের ডোমেন অ্যান্ড রেঞ্জে অন্তত 10টা অঙ্ক করে নিলাম। সেগুলো সবই ডিপিপিতে প্রোভাইড করা থাকবে তোমাদের, এবং যে কোনো বই থেকেও আলাদা আলাদা করে বেছে নিতে পারো এক্সারসাইজ থেকে যে ডোমেন রেঞ্জের এই অঙ্কগুলো, বা প্রিভিয়াস ইয়ার থেকে ডোমেন রেঞ্জের অঙ্কগুলো সব পড়ে নিলে, তাহলে কি তোমার একটা সেকশন পুরো শর্ট রইল। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি টার্গেট। মানে খুব আমি কিন্তু বেশি ঝামেলার কিছু বললাম না, সিম্পল কিছু ফান্ডা আমি তোমাদেরকে বলেছি। সিলেবাস আগে ভালো মতো কভার করতে হবে। সিলেবাস কভার ক্ষেত্রে আমি আবারও বলছি, মোটামুটি মেন্সটাকে টার্গেট করে পড়বে। শুধু ওই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সমস্ত পড়াশোনা ওগুলো টার্গেট করে গেলে কিন্তু হবে না। মেন্স টার্গেট করে মেন্সের জন্য আমাদের এক্সট্রা যা যা জিনিস পড়তে হয় সেই জিনিসগুলো টার্গেট করে নিয়ে পড়বে, তারপর কোশ্চেন ধরবে, জিনিসটা অনেক সহজ হয়ে যাবে। ফর্মুলা ভালো মতো মুখস্থ রাখতে হবে, এই নিয়ে আমি আর বেশি বকবো না, এবং প্র্যাকটিস কোথা থেকে কি করতে হবে সেটা আমি বলে দিলাম। আর আমি এটা বেশি টানবো না, লাস্টে আমি একটা কথা দিয়ে এটা শেষ করতে চাই, যদিও সেটা আমার কথা নয়। তো এখানে যে মানুষটা রয়েছেন তার নাম হচ্ছেন, নিচে দেখতে পাচ্ছ, পল হামুস বলে, বা হালমুস, আমি জানি না ওরা কিভাবে উচ্চারণ করে। তো রিসেন্টলি এই কোডটা আমি পেয়েছি, ঠিক আছে। উনি একজন আমেরিকান ম্যাথামেটিশিয়ান ছিলেন এবং প্রচুর পুরস্কার পেয়েছেন। ফাংশন অ্যানালিসিস টপিক নিয়ে ওনার আলোচনা আছে অনেক। ফাংশন অ্যানালিসিস কি সেই ঝামেলায় যাব না, আমার মাস্টার্সের পেপারে ফাংশনাল অ্যানালিসিস ছিল,
এবং বিশ্বাস করো মানে আমি লাইফে যত হার্ডেস্ট পেপার মানে ফেস করেছি তার মধ্যে একটা হচ্ছে ফাংশন অ্যানালিসিস। তো ওনার সেই সব নিয়ে অনেক রিসার্চ ফিচার্স রয়েছে। তো মহিরুও মানুষ, আমার তো কিছু বলা সাজে না। উনি একটা দারুণ কথা বলে গেছিলেন এত বছর আগে, ঠিক আছে, দ্য অনলি ওয়ে টু লার্ন ম্যাথামেটিক্স ইজ টু ডু ম্যাথামেটিক্স। মানে একদম সিম্পল জিনিস, 1000টা ফর্মুলা এইসব দিকে জানিনি উনি, যে অঙ্ক যদি আমাদের শিখতে হয় অঙ্ক করো, ব্যাস, বাকি আর কিছু নিয়ে মাথা ঘামাতে হবে না। অঙ্ক আমরা করি, করতে করতে শিখে যাব। যে একেবারে শিখে নিয়ে সব কিছু সিলেবাস শেষ করে নিয়ে বসে মিলছে না ওরম নয়, পারবো না অন্যটা চেষ্টা করব, দুটো হবে না 3টে চেষ্টা করব, যদি কোনোটাই না হয় স্যারেদের ভিডিওটা আবার দেখব, কিন্তু বারবার আমরা যদি করতে থাকি আলটিমেটলি অঙ্ক শেখা আমাদের হয়ে যাবে। এবং শিখে যদি তোমরা যাও, ঠিক আছে, সেটা তোমাদেরকে কোনোদিনও ফেরাবে না। শিক্ষা তোমাদেরকে কিন্তু কোনোদিনই ফেরাবে নয়। আজকে ধরো কোনো কারণে বলছি প্রচুর অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি শিখে গেলে, তাও তোমার WBJEতে সিলেকশন হলো না, সেটা কিন্তু জীবনের শেষ নয়। আজকে এই যে তুমি যদি শিখে ওঠো, অঙ্ক হোক বা তোমার যে পছন্দের সাবজেক্ট হোক, শিখে যদি তুমি ওঠো, জীবনে কোনো না কোনো দিন ওটা তোমার কাছে ফেরত আসবে, ঠিক আছে। এবং যাতে ঠিকভাবে আমরা তোমাদেরকে গাইড করতে পারি, তোমাদের কাছে যদি সেই শিক্ষাটা আবার ফেরত চলে আসে কিছু নিয়ে, যাতে আমাদেরকে জানাতে পারো বা আমরাও তোমাদের সাথে জানতে পারি, তার জন্য কষ্ট করে একটু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাদেরকে একটু ফলো করো, ঠিক আছে, এবং আমরা সব রকমভাবে তোমাদের সাহায্য করার চেষ্টা করব। ওকে, তো আজকে এইটুকুই।